আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছেন। নির্বাচনের মাত্র ৩৩ দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেস উইং মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর দিচ্ছে। অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে, সে বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ইস্যুটি নেই, বরং অ্যালিসন হুকার 1 মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সে সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মুলুকে ডাক পড়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হলো ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায় সেটি নিশ্চিত করতে চায় ঢাকা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান 8 থেকে 12 ডিসেম্বর দুটি দেশ সফর করবেন। দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি। দুটো দেশই তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয়, সেদিন আরো 2 জন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে। 6 জানুয়ারি ইস্যু করা জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান। দিনটি হলো 8 জানুয়ারি। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স, ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর 2 সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিনের সফরে ওয়াশিংটন গেছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে। 8 জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইউএসটিআর এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন। গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান ইউএসটিআর কে পারস্পরিক শুল্ক বর্তমান 20% থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মার্কিন কন্টেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন। সরকার বলছে, উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানে সম্মত হয়েছে, যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায়।
ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গ্রিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটিআরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যে বেড়েছে। বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন গ্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খলিলুর রহমান। দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে। তার একটি হলো, সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত 1 বছরে প্রায় 300 বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। আরো 300 বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য। এছাড়া আনুমানিক 4,000 বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের মামলা আদালতে বিচারাধীন। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই, শুধু অনুরোধ করা ছাড়া। তবে বাংলাদেশকে ভিসা বন্ডভুক্ত করার পরপরই 5,000 অভিবাসীকে যদি ফেরত পাঠায়, সেটি অধ্যাপক ইউনূসের গত 17 মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন। দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। একটি হলো বাংলাদেশের নির্বাচন, আরেকটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মিক্স, বিল হুইজেঙ্গা ডক্টর ইউনূসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল, কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। দর্শক, মার্কিন দূত সার্জিও গোর বৈঠকটিতে থাকার কথা ছিল, কিন্তু দিল্লিতে জরুরি মিটিং পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে 3টি ইস্যুতে কথা বলেছেন। ইস্যু 3টি হলো, সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরের সময় JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন। ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে। জয়সওয়াল বলেছেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে, যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন, সেই হুকার গত 7 থেকে 12 ডিসেম্বর 5 দিন ভারত সফর করে গেছেন। তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু নিয়ে।
ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার মধ্যে 15,000 কোটি টাকার বেশি খরচ হবে। বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে, কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যুটিতে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ। কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে 33 দিন। এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না। নির্বাচনের মাত্র 33 দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলয় থেকে দূরে থাকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খলিলুর রহমানকে যেসব বার্তা দিবেন সেগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ল্যান্ড করার পর। ক্রিস্টেনসেনের 12 জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আছে। এখন এ পর্যন্ত। সম্মানিত দর্শক, আজকের শিরোনাম হচ্ছে ডেভিল হান্ট 2 চলছে, তবু খুন আতঙ্ক বাড়ছে, কারা নির্বাচন বানচাল করতে চায়। আসলে এটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির স্পষ্ট চেহারা, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে আমরা নির্বাচনের দিন এগিয়ে আসছি, আমরা বুঝতে পারছি, কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারছে না। এর জন্য নানান কারণ আছে, নানান সন্দেহ সংশয়ের বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এখানে আছে, দেশীয় কিছু বিষয় আছে, আন্তর্জাতিক প্রতিবেশীদের আছে, বহির্বিশ্বের বিভিন্ন দেশের, ধরুন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, পাকিস্তান, অনেক ধরনের ঘটনার ঘনঘটা কিন্তু এখানে আছে। এবং অন্তর্বর্তী সরকার তারা নিজে থেকে বিষয়গুলো কোনো কিছুই তারা আসলে পরিষ্কার করছে না। তারা এক ধরনের বায়বীয় প্রচারণার মধ্যে আছে বলে আমার মনে হয়। ইউনিক নির্বাচন করবে, ঐতিহাসিক নির্বাচন করবে, জাতি এমন নির্বাচন অতীতে দেখে নাই, এই একটি জায়গায় আমি একমত। কারণ এমন নির্বাচন অতীতে দেখেনি, কোনো দেশেই না, পৃথিবীতেই দেখেনি। এমন একটি নির্বাচন হয়তো ইউনূস সাহেব এই জাতিকে উপহার দিতে পারেন শেষ পর্যন্ত, যদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে যা করছে, যা চলছে, এবং সঙ্গে ইউনূস পরিষদ মিলে যে পরিকল্পনা তারা করছে, সব কথা আসলে বলা মুশকিল, বলা যাবেও না, কারণ হাতে বলবার মতো প্রমাণ হাতে নেই। সে কারণেই আমি যেই কমন ফেনোমেনাগুলো আমাদের সামনে আছে সেটি নিয়ে 2-4টি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। যেটা বললাম শিরোনামে, যে ডেভিল হান্ট 2, আপনারা জানেন এর আগে ডেভিল হান্ট 1 হয়েছে। কি হয়েছে? ডেভিল হান্ট মানেই হচ্ছে আওয়ামী লীগ ধরো, যুবলীগ ধরো, স্বেচ্ছাসেবক লীগ ধরো, মানে আমার বিরুদ্ধে যারা, আমার প্রতিপক্ষ যারা, মানে সরকারের, এনসিপির, জাতীয় নাগরিক পার্টির, জামাতের, এদেরকে ধরো, এমনকি বিএনপির, তাদেরকে ধরো। এটি আসলে হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ। তো আপনারা জানেন নানান ঘটনার ভেতর দিয়ে যাওয়ার পরেও আবার ডেভিল হান্ট 2 মানে চলছে। এবং এই বিশেষ অভিযানে আপনারা জানেন যে গত 13 ডিসেম্বর এটি শুরু হয়েছে। সেই 13 ডিসেম্বর থেকে গত 7 জানুয়ারি পর্যন্ত, মানে পরশুদিন পর্যন্ত গ্রেফতার হয়েছে 15,000-এর বেশি মানুষ। এবং এরা মানুষ মানে এরা হচ্ছে আওয়ামী লীগ। উদ্ধার হয়েছে মাত্র 236টি অস্ত্র। মানে 24-এর গণ আন্দোলনের সময় থানা লুট হয়ে যে হাজার হাজার অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়েছিল, সেখান থেকে তো অনেকগুলো এখনো, প্রায় 1,500-এর মতো এখনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এছাড়া সীমান্ত দিয়ে
মিয়ানমার থেকে হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র দিয়ে, পাকিস্তান থেকে আসছে বলে অনেকে বলছেন, নানান সূত্র থেকে অস্ত্র কিন্তু এই দেশে ঢুকছে। এই যে বলা হচ্ছে এখানে 236টা অস্ত্র উদ্ধার করা হয়েছে, আবার ডেভিল হান্ট 2 চলছে, 16,000-এর মতো গ্রেফতার করা হয়েছে, মানে এই যে দুটো সংখ্যা বললাম, কি বললাম, অস্ত্র উদ্ধার হচ্ছে 236টা গত কিছুদিনে, এবং 16,000-এর মতো ডেভিল হান্ট 2-তে গ্রেফতার হয়েছে। দুটো সংখ্যা বা দুটো পরিসংখ্যান পাশাপাশি রাখুন। একদিকে দেখবেন হাজার হাজার গ্রেফতার, কিন্তু আপনার বিপরীতে দেখুন খুন হচ্ছে, গুলি চলছে, বিস্ফোরণ থামছে না, ককটেল বিস্ফোরণ হচ্ছে। তাহলে সাধারণভাবে খুব প্রশ্নটা কিন্তু করা যায় যে ডেভিল হান্ট, সরকার কিন্তু বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন বলছেন যে এটি সফল, তারা লক্ষ্যের দিকে এগুচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। উন্নতি কিন্তু হয়নি। এখন অন্য নির্বাচন কমিশনাররাই মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তারা বলছেন যে এই পরিস্থিতি হলে কি হবে। নির্বাচন বিশেষজ্ঞরা হতাশা ব্যক্ত করছেন, নিরাপত্তা বিশ্লেষকরা হতাশ হয়ে গেছেন। তারা বলছেন এই যদি হয় তাহলে সাধারণ নির্বাচন কেমন হতে পারে, আতঙ্কের বিষয়। এই কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বলছে যে আমরা তো অভিযান চালাচ্ছি, অভিযান চলছে, এবং তৎপরতা জোরদার, টহল জোরদার, নানান কিছু চেকপোস্ট জোরদার। কিন্তু সাধারণ মানুষ, আপনি আমি, আমরা কি দেখছি সেটি কিন্তু ভিন্ন। আমরা দেখছি গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। করুন না, অপরাধী হলে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। কিন্তু আসলে ডেভিল হান্ট মানেই তো আওয়ামী লীগ দল। এটি আসলে ঠিক হচ্ছে না বলে অনেকে মনে করছেন। কেন? এই যে খুন হচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, বিশ্লেষকরা কি বলছেন, অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে, ছাড় পাচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা। যার ফলে কি হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায়, যে খুনের কথা বলছি, গুলি চলছে, ককটেল ফুটছে, মব সন্ত্রাস, এগুলো কিন্তু হচ্ছে। সরকার এই জায়গায় কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না, কারণ তারা চিহ্নিত পেশাদার সন্ত্রাসীদের চোখেই আসলে তারা দেখতে পাচ্ছে না। আসলে খেয়াল করলে দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু কাকতালীয় নয়। একদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লোকদের ধরছে, আরেকদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, জেলখানা থেকে যাদেরকে বের করা হয়েছিল, জামিনে যাদেরকে ছাড়া হয়েছে, শীর্ষ সন্ত্রাসীরা যারা বাইরে আছে 710 জনের মতো। কয়েকদিন পরে পরে কিন্তু পত্রিকার পাতায় এই সংবাদ আমরা দেখি যে এরা এখনো অধরা রয়ে গেছে। কেন? সরকার ধরতে চাইলে কি ধরতে পারে না? 710 জনের 710 জনই কি বিদেশে চলে গেছে? বিষয়টি আসলে এমন নয়। আসলে এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এটাই অপরাধের একটা প্যাটার্ন হয়ে গেছে। মানে সরকারের তরফ থেকে এটিকে হজম করবার, এটিকে বরণ করবার, ধারণ করবার একটা প্যাটার্ন হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে, মানে থাকার কথা নয়, এটি আছে, এটি কিন্তু এখন জনগণ বুঝতে পারছে। তাদের যে একটি মানে বিশেষ বক্তব্য আছে, বিশেষ রাজনৈতিক টার্গেট আছে, কি করতে হবে, 71-এ যা করতে পারেনি এখন সেটা করতে হবে, এইরকম এজেন্ডাগুলো কিন্তু দিন দিন প্রকট হয়ে উঠছে। অথচ এমন হওয়ার কথা ছিল না। অনেক প্রত্যাশার, অনেক জন অভিপ্রায়ের সরকার, শুরুর দিকে অনেকেই এটি বলতেন, এখন আর এই সরকারকে জন অভিপ্রায়ের সরকার কেউ বলে না। যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই আমরা কি দেখেছি, রাজধানীতে প্রকাশ্যে গুলি হয়েছে। শরীফ ওসমান হাদি প্রাণ হারিয়েছেন চিকিৎসা নেওয়াকালে সিঙ্গাপুরে, আপনারা জানেন। এরপরও আসলে থামেনি, একের পর এক ঘটনা ঘটে চলেছে। কখনো রাজনৈতিক নেতা শিকার হয়েছেন, কখনো ব্যবসায়ী শিকার হচ্ছেন, কখনো স্থানীয় প্রভাবশালী আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ সবাই কোনো না কোনো ভাবে, যারা প্রতিপক্ষ, যাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার, তারা প্রকাশ্য টার্গেট। সরকার আসলে এই সময়টা কি, মানে এখনকার যে সময়, নির্বাচন পূর্ব, মানে ইলেকশনের প্রি গেম, এইটাই আসলে তারা বুঝতে পারছে না। এটা সরকারের, এই সরকারের ধারণা না থাকারই কথা। কিন্তু আমলাতন্ত্র, নির্বাচন কমিশন বা রাজনৈতিক নেতা, বিএনপি বলুন, জামাত বলুন, অন্য যারা সক্রিয় আছেন, তারা কি জানেন না যে আসলে নির্বাচনের পূর্বে 1 মাস আগে, 1.5 মাস আগে, 15 দিন আগে পরিস্থিতি কেমন হয়? তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আসলে এই বিষয়গুলোকে ফিক্স করা দরকার ছিল। সেটি না করে উল্টো পথে চলার কারণেই আসলে এগুলো হচ্ছে। এই জন্যই আসলে সরকার নির্বাচন বানচালের একটা আতঙ্ক তার ভিতরে আছে। তার আতঙ্ক আছে কিনা জানি না। তারা বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়। কোন গোষ্ঠী? এটি যখনই আপনি ঠিকুজি খুঁজতে যাবেন, ওই গোষ্ঠীর ঠিকুজি হচ্ছে এটি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ চায় না নির্বাচন করতে। কেন চায় না? আওয়ামী লীগকে তারা নির্বাচনে রাখেনি, এই কারণে আওয়ামী লীগ দেশে নেই, বিদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে। দেশে থাকলে লুকিয়ে পালিয়ে আছে। মানে কি বলবো এটিকে, যে তারা যে জীবনযাপন করছে এটিকে আসলে জীবনযাপন বলে না। এরকম একটি পরিস্থিতি থেকে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে দেওয়ার মতো শক্তি, সক্ষমতা রাখে। সরকার আসলে এই যে আগাম
এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে নিজেরা নিজেদের কল্পকাহিনী রচনায় কিন্তু ব্যস্ত রয়েছে। তাই বলছিলাম যে সরকার যাই বলুক না কেন, যার দিকেই সরকার আঙ্গুল তুলুক না কেন, আঙ্গুল তাক করুক না কেন, একথা তো সত্য মনে হচ্ছে অনেকের কাছে। কি সেটা? যে নির্বাচন বানচালের যে কৌশলী খেলা কিন্তু চলছে অতি সন্তর্পণে, অতি সংগোপনে। মানে এটি শেষ মুহূর্তে দেখবেন যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এনসিপি বলতে পারে যে আমরা নির্বাচন করবো না, এমন একটি সংবাদ আজকে বোধহয় ইনকিলাবে দেখলাম যে জামাত এবং এনসিপি তারা তো এক প্রকার বলেই দিয়েছে এরকম এরকম হলে আমরা নির্বাচন করব না। এরকম আরো হয়তো অপ্রকাশিত শক্তি আছে যারা চায় না। এবং সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীকে নিয়ে কেউ এখন কথা বলছে না। সেনাবাহিনীর দিকে সতর্ক নজর রাখলে আসলে এই সময়ের রাজনীতিটাকে বোঝা যাবে। এটি নিয়ে হয়তো কাল পরশু আমি একটি কন্টেন্ট করতে পারি আশা করছি। যাই হোক, এখন যে এটা আওয়ামী লীগ না জামাত না পাকিস্তানের কোনো গুপ্ত শক্তি না দেশের কোনো বিশেষ সংগঠন, এটি কিন্তু সরকার বলছে না। আপনি আমি আমরা কিন্তু এটি প্রশ্ন করতে পারি, সন্দেহ পোষণ করতে পারি। কিন্তু ইউনূস সাহেব যে বারবার বড় গলায় বলছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন, তারপরে সেরা নির্বাচন করবেন, ইউনিক নির্বাচন করবেন, এই সন্দেহ মানে এই যে কারা আসলে নির্বাচন বানচাল করতে চায় প্রমাণ সহ তথ্যপত্র সহ যথাযথভাবে এই সন্দেহটি দূর করার দায়িত্ব কিন্তু ইউনূস সাহেবের এবং তার নেতৃত্বাধীন সরকারের। কিন্তু সেই পথে তারা হাঁটছেন না। ইউনূস সাহেব তার সরকারে তার পরিষদদের নিয়ে আছেন, বড় বড় চুক্তি করা, বড় বড় মেগা প্রজেক্টে অর্থ বরাদ্দ করা নিয়ে তারা আছেন ওইদিকে। আর রাজনীতির জায়গাটি তারা অত্যন্ত কৌশলে খেলছেন। বিএনপি বুঝেও বুঝতে পারছে না। জামাত মানে এটিকে কি বলে, লোকে বলে যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমি বলতে চাই জামাত চলছে পাতায় পাতায়। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যে সমস্ত প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে, ব্যালট পেপার সহ আরো কিছু বিষয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় যে সামনে এসেছে, মিলিয়ে নিন না আগের গুলোর সঙ্গেও। কিন্তু প্রমাণ দেবে কে? সরকার যদি সেই অনুকূলে থাকে, সরকার যদি তাদের পক্ষে থাকে, আপনি আমি বলে কিন্তু এটির প্রমাণ আমরা বের করতে পারবো না। তাই আমি বলবো বিনয়ের সঙ্গে এইসব না করে কেবল আওয়ামী লীগের জুজুর ভয় না দেখিয়ে, এই ভয় না ছড়িয়ে, ইউনিক নির্বাচনের যে কল্পনার ফানুস ইউনূস সাহেব দেখাচ্ছেন, এইটি যদি তিনি সঠিকভাবে অ্যাড্রেস না করেন তাহলে এই বেলুন চুপসে যেতে, এই ফানুস চুপসে যেতে সময় কিন্তু লাগবে না। কারণ নির্বাচনের আগে যদি মানুষের মনে, ভোটারদের মনে মানে ভয় ঢুকানো যায়, এটি কৌশলে কিন্তু খেলছে একটি পক্ষ। অপছন্দের কাউকে খেলা থেকে যদি বাদ দিতে হয় বা বাদ দেওয়ার পথ তৈরি করতে হয়, তাহলে তো মাঠটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে এবং ইতিহাস সেরা নির্বাচন তখন মনের মাধুরী মিশিয়ে রচনা করা যাবে। কি বলেন আপনারা? কিন্তু বাস্তবতা হলো ইতিহাস বলে ভয়ই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। আমি একটি কথা প্রায় বলি আমার বন্ধু বান্ধব মহলে, যখন কোনো প্রসঙ্গ আসে যে গুলিতে একজন ধমকে 10 জন, মানে এই যে ভয়, ভয় কিন্তু কার্যকর অস্ত্র। আর অবৈধ অস্ত্রের যে মানে ছড়াছড়ি, এর তো কোনো কমতি নেই, মাঠে আসছে। শুরুতেই আমি বললাম বিভিন্ন সোর্স থেকে এটি আসছে এবং এটির একটি বাজারও নাকি আছে, কাপ মার্কেট আছে অস্ত্রের। অস্ত্র ভাড়া পাওয়া যায়, অস্ত্র কেনা যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুটো হাজার হাজার অস্ত্রের সব তো উদ্ধার হয়নি, লাখ লাখ গুলিও এখনো নিখোঁজ। এগুলো কোথায়? এই অস্ত্রগুলো কোথায়? নিরাপত্তা বিশ্লেষকরা বলেন ব্ল্যাক মার্কেট এখন খুবই সক্রিয়, মানে অস্ত্রের, গোলা বারুদের। 1 থেকে 1.5 লাখ টাকায় নাকি বিদেশি পিস্তল পাওয়া যায়, চিন্তা করুন। আর যেখানে অস্ত্র সহজলভ্য সেখানে সহিংসতা তো অনিবার্য। গুলির চেয়েও ভয়ঙ্কর আরেকটা বিষয় কিন্তু আছে, আমরা দেখেছি গত 16, 17, 18 মাসে, সেটা হচ্ছে মব। আইনের বদলে জনতার রায়, জনতার বিচার। অভিযোগ প্রথমে, তারপরে গুজব, এর সঙ্গে দিলেন আবেগ, মানে সেই আপনার কি বলে ওর স্যালাইন বানানোর মতো। অভিযোগের সঙ্গে কিছু গুজব, গুজবের সঙ্গে কিছু আবেগ, অতএব সমাধি শেষ হচ্ছে মৃত্যু। পরিসংখ্যান বলছে গত 1 বছরে প্রায় 200 মানুষ মারা গেছে মবে। এটা আসলে একটা রাষ্ট্রের জন্য, একটা সভ্য দেশের জন্য ভয়ঙ্কর সংকেত। কারণ যখন মানুষ আইন মানে না, তখন নির্বাচন কাগজে থাকলেও মাঠে কিন্তু থাকে না। নির্বাচন কমিশন বলছে সহিংসতা থামাতে হবে বা সহিংসতা থেমে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অলমোস্ট গড়ে প্রতিদিন না হলেও 1 দিন 2 দিন পরপরই কিন্তু খুনোখুনির ঘটনা আমরা দেখছি। বাস্তবে দেখা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কথার পরেও এখানে সেখানে নির্বাচন কমিশনের অফিসেই, মানে নির্বাচনী অফিসেই কিন্তু আগুন জ্বলেছে কয়েকটিতে। কোন কোন নির্বাচনের প্রার্থীকে আমরা দেখছি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি প্রচারণা চালাচ্ছেন, বলছেন যে প্রাণের ভয়ে এটি করছি। এটি হচ্ছে এই দেশের বর্তমান অবস্থা। তো এই দৃশ্য, এই অবস্থা কি স্বাভাবিক? ওটাই নয়। গণতন্ত্রের জন্য একটা রেড অ্যালার্ট, কিন্তু সরকার তো সেটি দেখবে না, কারণ তাদের নিজস্ব প্ল্যান আছে। তারা কোথা থেকে শুরু করছে, কোথায় গিয়ে থামবে, এটি আপনি জানেন না, আমি জানি না, তারা কিন্তু জানে।
কারণ আমরা তো জানি যে ভোটের মাঠে নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনার জীবন যদি প্রশ্নের মুখে থাকে, নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনি কি যাবেন? তার মানে কি? তার মানে ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠিয়ে লাভ কি? জগন্নাথের যে প্রশ্ন উঠছে এটি কি পরিবর্তন হবে আপনি মনে করেন? না। যাদের ডুগডুগি বাজানোর, ঢোল বাজানোর, তারা কিন্তু বাজাচ্ছে, তারা কিন্তু বাজাবে। কিন্তু প্রকৃত অর্থে এতে কারা লাভবান হয়? এটি সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন। কিংবা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে সমাজে, দেশে, এতে কার লাভ? সরকারের না রাজনৈতিক দলের? মানে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় তাদের? আমি মনে করি প্রশ্নই ওঠে না। ভোটার ভয় পেলে ভোটার উপস্থিতি কমে যাবে, এই বিষয়ে বলার কোনো কারণ নেই। তখন বলবে যে আওয়ামী লীগ নেগেটিভ প্রপাগান্ডা করেছে, তাদের ভোটারদের, তারা তো তাদেরটা করবেই। আপনি আপনার প্রস্তুতি কি নিচ্ছেন? আপনি কেন হয়তো আতঙ্ক ছড়াচ্ছেন? আপনি কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না? আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে অবনতি হতে থাকে, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাবে না, অন্য কোনো কিছু পাওয়া যেতে পারে। যাই হোক, কিন্তু আমি বলছিলাম যে যারা নির্বাচনই চায় না তারা লাভবান হতে পারে। কারা নির্বাচন চায় না? নির্বাচন না হলে কাদের লাভ? এর উত্তর দয়া করে আপনারা খুঁজে নিন। তারা কারা? তারা, আমি তাদেরকে অপরাধী গ্রুপ বলবো, না রাজনৈতিক সুবিধাভোগী চক্র বলবো, বা অদৃশ্য শক্তি বলবো? যাই হোক, এখানে আসলে সবাই আমরা চাই যে এই অপরাধী শক্তি হোক, অদৃশ্য শক্তি হোক, তাদের যে প্রতাপ এটি কমে যাক। এটি কমাতে পারে একমাত্র অন্তর্বর্তী সরকার। আসলে এই যে বলছিলাম যে ডেভিল হান্ট 2 চলছে, নানান ধরনের ঘোষণা আসছে, আছে, নানান সংখ্যা আছে আমাদের সামনে, কিন্তু মানুষের মনে, সাধারণ মানুষের মনে স্বস্তি নেই। আমরা তো জানি নির্বাচন মানে উৎসব, এটা আমরা অনেক কাল ধরেই জানি। অনেকে বলেন যে একটি জাতীয় নির্বাচন হচ্ছে গরিবের ঈদ উৎসবের মতো, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু ইতিমধ্যেই সেটা আতঙ্কের রূপ নিয়েছে। প্রশ্নটা তাই, এখন কে গ্রেপ্তার হলো, কত গ্রেপ্তার হলো, বিষয় সেটা না। প্রশ্নটা হলো এই ভয়, এই আতঙ্ক যদি ভোটের দিন পর্যন্ত টিকে থাকে, তাহলে ব্যালট কথা বলবে নাকি বন্দুক কথা বলবে? এই উত্তর চাই দর্শক আপনার।